রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের দাফন সম্পন্ন। এমন বিদায় মেনে নিতে পারছে না স্বজন, এলাকাবাসী কেউই। আমি তানরে থেকেই মোবাইল পাইছি যে বাচ্চা গর্তে পড়ে গেছে। একটাই অনুরোধ, যাতে দেশবাসী আমার জন্য দোয়া করছে, যান দোয়া করে আমার ছেলের জন্য। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় নির্মাণ শ্রমিক গ্রেপ্তার। অর্থ লুট করতেই দুজনকে খুন করে মোরসালিন, বলছে পুলিশ। ধার দেনা পরিশোধের জন্য সে চাপে পড়ে, উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা সেই কোডালটা নিয়ে সেই কাজটা করে। চাঁদপুরে দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত বিএনপির তৃণমূল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অব্যাহত কর্মসূচি, ভোটের মাঠে প্রভাব পড়ার শঙ্কা। এখানে একক প্রার্থী দিয়ে যদি বিএনপিকে এক রাখতে না পারে, অবশ্যই এটা দলের প্রবলেম হবে। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা দানি শীষের নির্বাচন করবো ইনশাআল্লাহ। শীতের শুরুতেই নাটোরের গ্রামাঞ্চলে খেজুর গুড় তৈরির ধুম। ব্যস্ত সময় কাটছে গাছিদের, সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা। এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় তাকে। শিশুটির এমন বিদায় মেনে নিতে পারছে না কেউই। সাজিদের বাড়ি জুড়ে শোকের মাতম। বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। বিষয়টি জানাজানির পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গুনতে থাকে দেশবাসী। টানা 32 ঘন্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিলে সাজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উদ্ধারকর্মীরা জানান, ভূপৃষ্ঠ থেকে প্রায় 45 ফুট গভীরে ছিল শিশুটির অবস্থান। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা শৈলেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় মোরসালিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি সহযোগিতায় বৃহস্পতিবার রাতে মোরসালিনকে তারাগঞ্জের শিরায় জুম্মা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোরসালিন পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন হিসেবে কাজ করতেন। পুলিশের দাবি, মোরসালিনের 8,000 টাকা ঋণ ছিল। ঘটনার 3 দিন আগে থেকেই যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলসের কাজ করতে যায় সে। এ সময় সেখান থেকে টাকা লুটের পরিকল্পনা করে মোরসালিন। এরপর গেল রোববার বাড়ি থেকে চাইনিজ কুড়াল এনে প্রথমে সুবর্ণা রায়, পরে যোগেশ চন্দ্রকে হত্যা করে সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে যোগেশ চন্দ্র ও সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা শ্মশানে তাকে সৎকার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 8,000 টাকা দেনা ছিল, এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিলেন। টাইলসের কাজ করাকালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিন্তু টাকা পয়সা আছে। কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কোড়ালটা, যে কোড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কোড়ালটা নিয়ে সেই কাজটা করে। চাঁদপুরের দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন, দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর 4 আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু দুজন দুই দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা দানি শীষের নির্বাচন করবো ইনশাআল্লাহ। হয়তো 2-4 মান অভিমানে এদিক সেদিক থাকতে পারে, এটা অচিরে এটা কেটে যাবে। এবং অনেক নেতাকর্মী অলরেডি আমার সাথে যোগাযোগ করছে এবং অলরেডি ফিরে আসছে তারা। ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়।
দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুর 2 আসনেও বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। এতে ক্ষোভ ছড়িয়েছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি এম শুক্কুর পাটোয়ারি ও ড্যাব নেতা সরকার মাহবুব আহমেদ শামীমের কর্মী সমর্থকদের মধ্যে। নানা কর্মসূচিও পালন করছেন তারা। নমিনেশন দেওয়ার পর থেকে বিএনপি কিছু গায়েবী মামলা দেওয়া হচ্ছে, তো আমরা যাতে এগুলা এই মামলা হামলা না হয়, যদি হাইকমান্ড এটা ওই ঐক্যটা সৃষ্টি করতে না পারে, এখানে একক প্রার্থী দিয়ে যদি বিএনপিকে এক রাখতে না পারে, অবশ্যই এটা দলের প্রবলেম হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হুকুম করেন, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনর্বিবেচনা। বিএনপির লোক যারা, ধানের লোক যারা মতলবের উন্নয়ন চান, যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, এই যে তো লোক একজনও আমার বাইরে নাই। দল চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করলে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমন প্রত্যাশা জেলা বিএনপি সভাপতির। যেহেতু সময় এখনো শেষ হয়ে যায় নাই, সে কারণে অনেকেই এই 2 আসনে অনেকেই চেষ্টা করছে যে আমাকে যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। এটা একটা আসলে প্রতিযোগিতার অংশ, এটা কোনো প্রতিহিংসার কোনো পার্ট না। 2টি আসনেই নিয়মিত গণসংযোগ করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াত ইসলামী ইতিমধ্যে যে একটি গণভিত্তি রচনা করতে সক্ষম হয়েছে এবং সেই সক্ষমতার কারণে এখন জামায়াত ইসলামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের সকল কিছু করতে সক্ষম। এদিকে চাঁদপুরে এ পর্যন্ত 3টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেরপুর সীমান্তবর্তী গারো পাহাড়ে প্রতিনিয়ত দখল হচ্ছে সংরক্ষিত বনের জমি। শত শত একর জমিতে উঠেছে ঘরবাড়ি, কেটে ফেলা হয়েছে পাহাড়, তৈরি হয়েছে চাষের জমি। এই দখল বিস্তারে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র সহ শালবাগানের প্রাকৃতিক অস্তিত্ব হুমকির মুখে। তবে সাম্প্রতিক অভিযান চালিয়ে গজনী বিটের 42 একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। বন রক্ষার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শেরপুর সীমান্তে পাহাড়ি নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য উত্তর পূর্বাঞ্চলের সবুজের লীলাভূমি গারো পাহাড়, কিন্তু দখলদারদের থাবায় প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে শালবাগান। শেরপুর বন বিভাগ 3টি রেঞ্জে বিভক্ত। এর মধ্যে মধুটিলা ও বালিজুড়ি রেঞ্জের প্রায় 15% এবং রাংটিয়া রেঞ্জের 1466 একর অবৈধ দখলে। হুমকিতে গজনী অবকাশ সহ পুরো পর্যটন এলাকা। অস্তিত্ব সংকটে অপার সৌন্দর্যের গারো পাহাড়, কমেছে বন্যপ্রাণীর বিচরণও। বন বিভাগের হিসাবে দখল হওয়া এসব জমির বাজার মূল্য শত কোটি টাকারও বেশি। গজনীর 4 ভাগের 1 ভাগ জায়গা আজকে দখলদারদের দখলে। পাশাপাশি পাহাড়ি আমাদের যে শালবন ছিল, এই শালবনের জায়গাও এখন দখল করছে ইউক্যালিপটাস জাতীয় গাছ, শব্দ দূষণ এবং অবৈধ ঘর বাড়ি, বসত বাড়ি, বাজার গড়ে ওঠার কারণে আমাদের ঝিরি ঝোড়া ঝর্ণাগুলা বন্ধ হয়ে যাচ্ছে। বনভূমি উজাড় করে কোথাও বানানো হচ্ছে বসত বাড়ি, কোথাও চাষের জমি। অবৈধভাবে বসবাসের কথা স্বীকার করলেও জমি ছাড়তে নারাজ দখলদাররা। পাহাড় ছাড়া আমাদের করার কোনো নাই, সবকিছু আমরা পাহাড়ের উপরে নির্ভর। 18-19 বছর ধরে আমরা এই আবাদ ফসল করছি, এরপরে আমরা খাইতেই আছি। এবার মনে করেন ভিট কর্মচারী কয় আঙ্গুর খাট জমি তোমরা ছাইড়ে দাও। অবৈধ হইলো সরকারের মেনে না নেবো, আমাকে কষ্ট, আমরা গরিব মানুষ। এটা এক সময় পতি ছিল, এটা আমরা প্রতি জায়গাটারে আমরা আমাদের আওতায় আনছিলাম, পরে এটা আবার মনে করেন বন বিভাগের দেখা গেল বন বিভাগের জায়গা তাদের। সংশ্লিষ্টরা জানান দীর্ঘদিন দখলে থাকা 42 একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমিও উদ্ধারে কাজ করছে বন বিভাগ। ভবিষ্যতে এই বাগানগুলো সুন্দরভাবে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা পাহারাদার বা ওইভাবে তদারকি করতেছি, যেন স্থানীয় লোকজনদের সম্পৃক্ত করতেছি। গজনী বিটে সাম্প্রতিক সময়ে প্রায় 32 একর জবরদখল উদ্ধার করেছি এবং জবরদখলকৃত জায়গায় ইতিমধ্যেই বিভিন্ন দেশীয় প্রজাতি যেমন গামার, শিলকরই, গাদিলা, কুম্ভি দেশীয় প্রজাতির দ্বারা বাগান আমি সৃজন করেছি এবং বাগান রক্ষণাবেক্ষণ করতেছি এবং
ভবিষ্যতে আমাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। শেরপুর বন বিভাগের 3টি রেঞ্জের অধীনে প্রায় 21,000 একর বনভূমি রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। নেত্রকোনায় প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা একটি সেতুর সংযোগ সড়ক না থাকায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, সেতুর কাজ শেষ হয়েছে কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় বর্ষা ও শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত 30টি গ্রামের লোকজনকে। তবে কর্তৃপক্ষ বলছে, ভূমি জটিলতায় আটকে আছে সেতুটির সংযোগ সড়কের কাজ। নেত্রকোনা সদর উপজেলার নারিয়াপাড়া এলাকা, ঈদগাহ মাঠের দুপাশে কয়েক হাজার মানুষের বাস। চলাচলের সুবিধার্থে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদ থেকে কুমারপুর ফেরিঘাট সড়কের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সড়কের নারিয়াপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খালের ওপর 40 মিটার পিসি গার্ডার সেতু নির্মাণের অনুমোদন দেয় সংশ্লিষ্ট দফতর। পরবর্তীতে সেতু হলেও হয়নি সংযোগ সড়ক, ফলে ভোগান্তি রয়েই গেছে স্থানীয়দের। 2021 সালে ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করে কিশোরগঞ্জের MS মির্জা কনস্ট্রাকশন এবং মামুন কনস্ট্রাকশন জেভি নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 দফায় সময় বাড়িয়ে সংযোগ সড়ক ছাড়াই শেষ হয় সেতুটির নির্মাণ কাজ। আমরা রাস্তা ভাঙ্গা, উন্না গেলেও কেউ অটো আইতে পারে না, রিস্ক আইতে পারে না, একটা রুগী লিয়ে যাওয়ান জানা। এটা হয়ে গেলে আমরা দান বন যাতায়াত সমস্ত কিছু আমাদের সুন্দর হয়। ব্রিজ করে তো মাটি ফালায় না, মাটি না ফালানো এই পর্যন্ত রাস্তা আটকে রয়েছে, আমাদের গাড়ি ঘোড়া আসা যাওয়া বিশাল কষ্ট হয়। কাজ শেষ হয়েছে 2 বছর হয়েছে, কিন্তু এখনো মানুষের দুর্ভোগ রয়ে গেছে। LGD কর্মকর্তা জানান, প্রকল্পের অ্যাপ্রোচ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের বরাদ্দ ছিল না। স্থানীয়রা প্রথমে জায়গা দিতে চাইলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আনে তারা। তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছে LGD কর্তৃপক্ষ। এক সাইডে কবরস্থান পড়ছে, আরেক সাইডে ঈদগাহ মাঠ। এই জন্য এইখানটা আসলে আর লোকাল পাবলিকের যাদের জমি আছে তারা এই জায়গাটা দিচ্ছে না। যখন কাজটা শুরু হয়েছিল প্রথমে তখন তারা বলছিল দিবে, কিন্তু আমাদের তো আসলে ভূমি অধিগ্রহণের কোনো ইয়া নাই। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে কুতুবদিয়া বাতিঘর কেন্দ্রিক পর্যটন কেন্দ্র। বিকেল 3টায় এর উদ্বোধন করার কথা রয়েছে। এতে ঐতিহ্যের নিদর্শন এই বাতিঘরকে ঘিরে পাশের সমুদ্র সৈকতে দর্শনার্থীদের জন্য কিটকট চেয়ার, কফি হাউস, সেলফি জোন সহ নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় দক্ষিণ ধুরং ইউনিয়নের পরিষদের উদ্যোগে এটির অবকাঠামো তৈরি করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার প্রস্তুত রাখা হয়েছে গ্রাম পুলিশের বিশেষ টিম। উদ্বোধনের আগে থেকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিড় জমান দর্শনার্থীরা। উদ্যোক্তারা বলছেন, বাতিঘর, কুর্তিপল্লী ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র সহ দর্শনীয় স্থানগুলোকে আকৃষ্ট করে তুলতে পারলে কুতুবদিয়া হবে কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। দর্শক, এ বিষয়ে আরো জানবো, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, এই পর্যটন এলাকার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন, এবং আজকের আয়োজন সম্পর্কে জানতে চাই। দীর্ঘদিন মানুষ অপেক্ষায় ছিল আসলে কক্সবাজারের পাশাপাশি, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি কুতুবদিয়ায় যে 7 কিলোমিটার বালুকাময় বিচ রয়েছে, এই বিচে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে এখানে বিদ্যুৎ ছিল না, তবে 2023 সাল থেকে যখন বিদ্যুৎ আসে এরপর থেকে কিন্তু ডেভেলপমেন্টের যে চিন্তা সেটি কিন্তু এখানকার মানুষ করছে। বিশেষ করে এখানকার লবণ এবং শুটকির উপর মাছ ধরার উপর নির্ভর করে কিন্তু এখানকার মানুষের জীবিকা নির্বাহ করে। তো সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ এখন যে ডেভেলপমেন্টের চিন্তা করছে এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার যে প্রচেষ্টা। আমরা এখন হচ্ছে বাতিঘর এলাকা, আপনাকে একটু বাতিঘরটা দেখাতে চাই। এটি হচ্ছে ঐতিহ্যের একটি নিদর্শন। এটি 1850 সালের দিকে কিন্তু এটি এখানে প্রথম বাতিঘর স্থাপন করা হয়েছিল। তো এই বাতিঘর ঘিরে কিন্তু আজকে আমরা যে এখানে বেশ কিছু কিটকট চেয়ার সহ পর্যটকদেরকে দর্শনার্থীদেরকে দেখা যাচ্ছে এবং স্থানীয়রাও এখানে ভিড় করছেন। সকাল থেকে কিন্তু অনেক দর্শনার্থী ছিল এবং বিকেল হতে অর্থাৎ আজকে যেহেতু জুমার সময়, এই সময়টাতে একটু কম হলেও জুমার পর
কিন্তু পর্যটকদের যে চাপ সেটি কিন্তু বাড়বে এবং আজকে যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটি শুরু হতে যাচ্ছে সেই আনুষ্ঠানিকতায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন। এখানে স্থানীয় যারা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ আপনাকে এহসান। গ্রাম বাংলার ঐতিহ্য শীতের সকালের মিষ্টি খেজুরের রস। শীতের শুরুতেই খেজুর রস সংগ্রহের চিরাচরিত সেই দৃশ্যের দেখা মিলছে নাটোরে। গাছ কাটা, রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার গাছিরা। স্বাদ ও মান ভালো হওয়ায় এখানকার গুড়ের চাহিদাও বেশ। কুয়াশায় মোড়া ভোর, প্রকৃতিতে নিজের আগমনী জানান দিচ্ছে শীত। আর শীতের সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য, খেজুর রসের উষ্ণতা, মিষ্টি গুড় আর পিঠাপুলির পসরা, বাঙালির অবিচ্ছেদ্য ভালো লাগা। এই মৌসুমে পূব আকাশে সূর্য উকি দেওয়ার আগেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সারি সারি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য কাটা হয় নিপুণ দক্ষতায়। ঝুলন্ত মাটির হাঁড়িতে জমা হতে থাকে অমৃতসম খেজুর রস। আমাদের এই খেজুর গাছটা পরিচর্যা করি কাতি মাস থেকে। অগ্রহণ মাসে এসে আমরা এই খেজুর গাছে হাঁড়ি দেই। ফজরের নামাজের পরে থেকে আমরা গাছের রস নামাইতে লাগিয়ে আমরা গাইছি। আমার 2 ছেলে দিয়া 135টা গাছের রস নামাই। এই রসগুলি নিয়ে আবার জাল করতে হয়। জাল করার পরে কত গুণ হয়। সময় মতো রস সংগ্রহ করে নিয়ে যান গাছিরা। এরপর শুরু হয় জাল দেওয়ার কাজ। গনগনে আগুনে ফুটিয়ে তৈরি হয় সুস্বাদু গুড়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার কেজি প্রতি গুড় বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। সুন্দর ভাবে জাল করি, যেটা মানে কোনো কেমিক্যাল মুক্ত আর কি তৈরি করা হয়। খেজুরের রস দিয়ে এবং গুড় দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করি, যেমন কুলি পিঠা, ভাপা পিঠা। এরপর আবার বেরিয়ে পড়েন গাছিরা। ভালো মানের রস সংগ্রহে সন্ধ্যা পর্যন্ত গাছের পরিচর্যা করা হয়। রসের ক্ষীর, পায়েস আর নানান রকম পিঠা দিয়ে চলে শীত উদযাপন। রস জাল দিয়া গুড় বানা, তারপরে আবার গাছ লাগাবো। আমার এই গুড়ে কোনো ভেজাল নেই। আমরা বিকালে গাছ লাগাই, 1 ফুট 1 ফুট করে রস পড়ে। রস পড়ে পড়ে যেরকম জমে, রকম করে শীতের মধ্যে খুব ভরে উঠে যায়, রস পাইলে আসে। গুড়ের গুণ মান ঠিক রাখতে তৎপর স্থানীয় প্রশাসন। ভেজাল রোধে কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। শুধু দেশেই না, বিদেশেও এটার কনজিউমার আছে। আমাদের এই গুড়ের যে গুণগত মান, এটি অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা এটার অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে। কার্তিক মাস থেকে শুরু হয়ে ফাল্গুন পর্যন্ত চলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ আর গুড় প্রস্তুতের কর্মযজ্ঞ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে 3,21,540টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ হবে। 7,000 মেট্রিক টন গুড় তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।